ঘ নাম্বারে একটা করে রোগের বর্ণনা আসে, সেই রোগটা নিয়ে আমরা সরাসরি পড়ায় চলে যাই, যেন পরীক্ষার হলে ঘ নাম্বারের প্রশ্নটা খুবই সুন্দর করে লিখতে পারি, চারের জন্য চারই পেয়ে যাই। চারে চার নাও পাইতে পারো, তিনও পাইতে পারো, কিন্তু পড়ে তো যাইতে হবে। সরাসরি চলে তাহলে আমরা দেখি কি কি টাইপের কোশ্চেন আসে। প্রথমে তো এই যে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এটা নিয়ে কথাবার্তা। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর নিয়ে কি কি আসে, আর চ্যাপ্টার 3 থেকে কিন্তু স্থূলতা নিয়ে কোশ্চেন আসে। আমি কিন্তু আগেও একটা ক্লাসে বলছি যে স্থূলতা আসলে আমরা শুরু থেকে এক্সারসাইজ থেকে শুরু করব, এক্সারসাইজ, তারপরে নিয়মিত ব্যালেন্স ডায়েট, এগুলো থেকে শুরু করে লাস্টে যাব সার্জারি পর্যন্ত। আচ্ছা, আমরা বই থেকে দেখি, বই বলতে উদ্ভাসের বইটা, যেটা টেস্ট পেপার থেকে দেখি। তো এখানে তোমার এই ওজন, উচ্চতা, এগুলোর কথা থাকলে বিএমআই বের করতে হয়, তারপরে তোমার বলবে যে তারপর তার কি কি করতে হবে বা তার পরিমাণ মতো খাবার খাইতে হবে, এই টাইপের কথাবার্তাই। তাই তারপরে পিডিএফটা তো দেওয়াই থাকবে, তুমি দেখবা। তো জিনগত সমস্যার কারণে স্থূলতা হয়, পারিবারিক সমস্যার কারণে স্থূলতা হয়, এগুলো একটু একবার করে রিডিং দিলে তুমি পরীক্ষার হলে খুবই সুন্দর করে লিখতে পারবা। কায়িক পরিশ্রম করতে হবে, যা যা করতে হবে এটা নিয়ে স্থূলতার হিসাব নিকাশগুলো দেওয়া। পরবর্তীতে আর কি আছে, চ্যাপ্টার 3 থেকে এগুলো। তারপর চ্যাপ্টার 4-এ যাবা, দেখবা যে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, এগুলো নিয়ে কোশ্চেন আসে। তো হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি একটু যদি মনে করাই দিই, একটু তাড়াতাড়ি মনে করাই দিই, যেন তুমি পিডিএফটা নিজেই পড়তে পারো। হার্ট অ্যাটাকের সময় ঠিকমতো পুষ্টি পায় না এবং অক্সিজেন সরবরাহ হয় না হার্টের মধ্যে, এবং হার্ট ফেলিওরের মধ্যে শরীরে মানে ওই হৃৎপিণ্ডের ওই অবস্থাটা বা ওই পরিমাণ পাম্প করার অ্যাবিলিটি থাকে না শরীরের মধ্যে, তো পর্যাপ্ত পরিমাণে রক্তের যোগান দিতে পারে না। ব্যাপারটা এমন যে তুমি মনে রাখো যে হার্ট দুর্বল হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে পাম্প করতে পারতেছে না, এটাই। তার পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরে কি কি করতে হবে, কি কি লক্ষণ দেখা যায়, এগুলো একটু তুমি রিডিং দিতে পারো। পরবর্তীতে একটা কথা মনে রাখবো যে হার্ট অ্যাটাক হলে আমরা করোনারি এনজিওপ্লাস্টি করি। এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টিগুলো সব কিছুই কিন্তু হার্ট অ্যাটাকের সাথে রিলেটেড। আর হার্ট ফেলিওরের সাথে রিলেটেড হচ্ছে পেসমেকার। তো এই কোশ্চেনটা আবার সামনেও আছে। তো অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, এগুলো কিন্তু, অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের আগের অবস্থা, অ্যানজাইনা হচ্ছে বুকে ব্যথা, তারপরে তো আমার হার্ট অ্যাটাকের দিকে যাবে। তাহলে তুমি মনে রাখবা অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এই দুটো একই হলেও হার্ট ফেলিওর হচ্ছে আলাদা হিসাব। পরবর্তীতে তো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আমরা দেখব। আসলে লক্ষণ, কারণ, এগুলো সবগুলো না একই টাইপেরই। তুমি একটা লক্ষণ যদি পারো তাহলে অ্যানজাইনার লক্ষণ, হার্ট অ্যাটাকের লক্ষণ একই রকম করে দিতে পারবা, এটা নিয়ে খুব একটা আসলে সমস্যা হয় না। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাই। এখানে আর কিছু নাই। তো অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন আসে তাহলে তোমাকে বলবে অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা কখন করি, যখন ধমনী গাত্রের লুমেন সংকীর্ণ হয়ে যায় হৃৎপিণ্ডের, তখন করোনারি ধমনী পুরোনোর জন্য আমরা আবার আগের মতো প্রশস্ত লুমেন করতে পারি। লুমেন মানে হচ্ছে ছিদ্রটা প্রশস্ত করতে পারি, তার জন্য এনজিওপ্লাস্টি করব। এনজিওপ্লাস্টি 4 রকমের আছে: বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথ্রেক্টমি আর করোনারি স্টেন্টিং। কেউ যদি চাও এই ছবিগুলোও দিয়ে দিতে পারো, সবগুলো ছবি না পারলেও করোনারি স্টেন্টিং একটা ছবি দেখে যাইতে পারো। এই তো। তারপর এটা গেল রিং পরানোর হিসাবগুলো। তারপরে চলে যাবা পেসমেকার আমরা কি কি করি, পেসমেকারের মধ্যে কি কি থাকে। পেসমেকারের মধ্যে ব্যাটারি থাকে, জেনারেটর থাকে, লিড থাকে, যেটা দিয়ে 3 রকমের পেসমেকার হতে পারে। এক প্রকোষ্ঠী পেসমেকার, শুধুমাত্র একটা লিড থাকে, যেটা যাবে হচ্ছে ডান এট্রিয়ামে। তো পেসমেকারের লিডগুলো যাওয়ার নিয়ম হচ্ছে এমন যে 4টা চেম্বার যদি আমরা চিন্তা করি, প্রথমটা যাবে যদি 1 লিডের হয় তাহলে ডান এট্রিয়ামে, 2 লিডের যদি হয় দ্বিপ্রকোষ্ঠী হয় তাহলে ডান এট্রিয়াম, এবং এই নিচেটাতে ডান নিলয়ে যাবে, ডান ভেন্ট্রিকলে যাবে। তারপর ত্রিপ্রকোষ্ঠী যদি থাকে তাহলে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলেও চলে যাবে। তো তুমি বলবে যে বাম ভেন্ট্রিকলেও যায়। তো এভাবে মনে রাখবো সিরিয়াল করে। তাহলে প্রথমে হচ্ছে উপরেরটা, এই যে এটা, তারপর এটা, তারপর এটা, তো পারা যাবে অবশ্যই। তো এইভাবে 3 প্রকোষ্ঠী পেসমেকার ইউজ করতে পারি। তাহলে পেসমেকার নিয়ে যদি কোশ্চেন আসে, একটা টেকনিক বলে দিই। হার্ট ফেলিওর নিয়ে কোশ্চেন, পেসমেকার নিয়ে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসলে তোমাকে যেটাই বলুক, তুমি অনেক ডেসক্রিপটিভ কথাবার্তা লিখবা। কেন হইছে, পেসমেকার কি, কেন বসাইতে হবে, বসাইলে কি সুবিধা হবে কি, বা তোমাকে যদি কোনো রোগ সম্পর্কিত বলো, ওই রোগের কারণ লক্ষণ সবকিছু লিখে দেবো। এ তো পারা যাবে। পেসমেকার যেভাবে হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, তুমি একটু দেখে যাবা এটা। এই যা যা হয়েছে এইখান থেকে কোশ্চেন আসে। তো পেসমেকার অ্যারাউন্ড 7 বছর ধরে চলে। মানে পেসমেকারের মধ্যে কোন ধরনের ব্যাটারি থাকে আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি, নন রিচার্জেবল ব্যাটারি। আচ্ছা, চ্যাপ্টার 5 থেকে কোশ্চেন আসে সাইনোসাইটিস আর অটাইটিস মিডিয়া। তো সাইনোসাইটিস তো মনে আছে, আমাদের মুখের যে সাইনাসগুলোর মধ্যে প্রদাহ, এবং অটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। তো একটা কানের আর একটা হচ্ছে মুখের মধ্যে সাইনাসগুলোতে। তো সাইনোসাইটিস হলে জ্বর আসে এবং আরও অনেকগুলো কাহিনী হয়। তো এই কাহিনীগুলো তুমি দেখতে পারো, ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে অনেক ইনফ্লামেশন হয়, এবং আলটিমেটলি ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জির কারণে সাইনোসাইটিসের হয়, এবং হাঁপানির সাথে রিলেটেড আছে। তুমি একটু দেখে ফেলবা, এগুলো পিডিএফটা পড়বা তাহলেই হবে। আর অটাইটিস মিডিয়ার কারণ লক্ষণ এটাও দেওয়া আছে। অটাইটিস মিডিয়া হলে মাথা ব্যথা হয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর নাক দিয়ে পানি ঝরে, এবং অটাইটিস মিডিয়া মিলি ছোটদের হয়। এই তো, এটাই।
তো আমরা যদি সাইনাসটা দেখি, সাইনাসের ছবি, তো 4টা সাইনাস আছে: ফ্রন্টাল সাইনাস, অ্যাডনয়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, আর হচ্ছে স্ফ্যানয়েড সাইনাস। এই ছবি আর রাখতে হবে না পরীক্ষায়। চ্যাপ্টার 6 থেকে আসে হচ্ছে বৃক্ক বিকল। তো বৃক্ক বিকল হয়ে গেলে তাৎক্ষণিক বৃক্ক বিকল এবং এই টাইপের কোশ্চেনগুলো দেয়, কেন হয়, তারপর হলে কি করবা তুমি, ডায়ালাইসিস করবা। ডায়ালাইসিস আবার 2 রকমের হয়, হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এগুলো সব সম্পর্কিত আমি এই পিডিএফে তুলে দিছি। আর পিডিএফটা পড়তে তোমার খুব একটা বেশি সময় লাগবে না, একবার রিডিং দিতে আধা ঘন্টাই লাগবে, তুমি এটাও দেখে ফেলতে পারো। তো বৃক্ক বিকল নিয়ে আর কি আলোচনা এখানে। তার পরবর্তীতে এই যে হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিসের মধ্যে পার্থক্যটা কি। হিমোডায়ালিসিসে বেসিক্যালি হয় এখানে একটা মেশিন থাকে এবং হাতের মাধ্যমে রক্তের পরিশোধন হয়। হাতের মাধ্যমে বলতে এখানে একটা মেশিন বসানো হয়, আলাদা একটা ডায়ালাইসিসের মেশিন, এবং এখানে কোনো মেশিনের প্রয়োজন হয় না পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে। তোমার বইতে যে ছবিটা আছে, ছবিটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, পরবর্তীতে এখানে মেশিনের ভিতরে আংশিক ভেদ্য কিছু জিনিস থাকে, হ্যাপারিন থাকে হিমোডায়ালাইসিসে, ওইখানে হ্যাপারিন থাকে না পেরিটোনিয়াল ডায়ালাইসিসে। একবার রিডিংটা পড়লে আসলে পারা যাবে এখান থেকে। তার পরবর্তীতে দীর্ঘস্থায়ী কিডনি বিকল, তাৎক্ষণিক কিডনি বিকল, এগুলা কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলো নিয়ে আলোচনা। তো এগুলো একটু দেখে নিতে পারো। তারপর আমরা আর কি রাখছি, এই যে হিমো আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে যেটা বলতেছিলাম, হিমোডায়ালাইসিসে এখানে ডায়ালাইসিস থাকে এবং হিমোডায়ালাইসিস করতে হয় আমাদের হাতের সাথে সংযুক্ত করে, একটা ধমনী এবং শিরার মাধ্যমে সংযুক্ত করার মাধ্যমে এটার ব্লাডগুলো আমরা পরিশোধন করি। অপরপক্ষে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের হিসাব ছিল আমাদের উদরের সাথে রিলেটেড। উদরে এখানে একটা ক্যাথেটার দিয়ে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের অনেকগুলো হিসাব নিকাশ আছে, অনেকগুলো কথা আছে, একটু জাস্ট পড়ে যাবা, হয়ে যাবে। তারপরে এখান থেকে আর কি, তারপরে চ্যাপ্টার 7 থেকে আসে অস্থিভঙ্গ। তো অস্থিভঙ্গ হইলে তার পরবর্তী তুমি কিভাবে ঠিক করবা, এই টাইপের কথাবার্তা, এগুলো সবগুলো আমরা তুলে দিছি। তো অস্থিভঙ্গ আছে 3 রকমের, একটা সিম্পল, কম্পাউন্ড, যৌগিক, আর একটা হচ্ছে জটিল। জটিল, আচ্ছা, সিম্পলটা কি হয়, হাতের মধ্যেই তোমার ভেঙে গেছে। কম্পাউন্ডটা কি হয়েছে, ভেঙে যায় তারপরে আবার বের হয়ে গেছে হাত থেকে। আর এটা হচ্ছে কমপ্লেক্স, যেটা হাতের মধ্যে ভেঙে যায় আবার গুঁড়া গুঁড়ো হয়ে যায়, ওরকম। এটাও বইতে ছবি আছে এবং আমি তো এখানে তুলে দিয়েছি পিডিএফে। তো পুরো পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে খুঁজে পাবো, এবং এটা একটু পড়ে যাও। ঘ নাম্বারের প্রশ্ন আশা করি আটকাবো না। ধন্যবাদ সবাইকে।